দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদে। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম, এরপরেই জানিয়ে দেব বিস্তারিত। এবার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা হিজবুল্লাহর। সামরিক ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা শক্তিশালী করবে ইরান ও পাকিস্তান। উত্তর কোরিয়ার সেনা রাশিয়ার পক্ষে লড়ছে কিনা নীরব মস্কো। যুদ্ধাপরাধ করার দায়ে অবিলম্বে ইহুদিবাদী অপরাধীদের বিচার করতে হবে। গাজায় ইসরায়েলি গণহত্যায় নিহতদের ৭০% নারী ও শিশু, বলেছেন জাতিসংঘ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাচ্ছি বিস্তারিত। এবার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা হিজবুল্লাহর। ইসরায়েলি ঘাঁটিতে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। সেন্ট্রাল ইসরায়েলে একটি বিমান ঘাঁটিকে নিশানা করে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। ১ মাসের বেশি সময় ধরে চলা পাল্টাপাল্টি পদক্ষেপে গোষ্ঠীটির সর্বশেষ হামলার ঘটনা এটি। খবর আল জাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, তেল আবিবের দক্ষিণে তেল নব বিমান ঘাঁটিতে এই হামলা চালানো হয়েছে। হামলায় অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের একটি বহর ছোড়া হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এ ঘটনায় তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে তারা জানিয়েছে পশ্চিমাঞ্চল এবং আপার গ্যালিলি অঞ্চলে বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিজের CSIS তথ্যমতে হিজবুল্লাহর কাছে অন্তত 10 ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে। এর মধ্যে সবচেয়ে কম পাল্লার ক্ষেপণাস্ত্র হল ফালাক অন। এটি 110 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে হামলা করতে সক্ষম। এছাড়া সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র হল SCUDB বা সি। এ ধরনের ক্ষেপণাস্ত্র 550 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে নিশানা করতে পারে। সামরিক ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা শক্তিশালী করবে ইরান ও পাকিস্তান। ইরান ও পাকিস্তান নিজেদের মধ্যে সামরিক ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা শক্তিশালী করার প্রতিশ্রুতিতে অটল থাকার ঘোষণা দিয়েছে। দুই দেশের যৌথ সীমান্তে সন্ত্রাসবাদীদের তৎপরতা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এ প্রত্যয় জানিয়েছে দুই দেশ। পাকিস্তান সফররত ইরানের উপপ্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোজ্জাতুল্লাহ কোরেশি শুক্রবার ইসলামাবাদের স্বাগতিক দেশের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফের সঙ্গে সাক্ষাতে এ প্রত্যয় জানান। সাক্ষাতে দুদেশের মধ্যে বিদ্যমান সহযোগিতায় সন্তোষ প্রকাশ করে তা আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। এ সময় পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, প্রতিবেশী এই দুইটি দেশ সৌহার্দ্যপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক উপভোগ করে, যা শতাব্দী প্রাচীন ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের মাধ্যমে পরিচালিত। তিনি আরও বলেন, ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি বিশ্বের নিপীড়িত জাতিগুলোর প্রতি সমর্থনে যে অবিচলতা দেখাচ্ছেন সেজন্য পাকিস্তান তার প্রতি কৃতজ্ঞ। জেনারেল কোরেশি ও তার সফরসঙ্গীরা শুক্রবার রাওয়ালপিন্ডি শহরে পাকিস্তানের প্রতিরক্ষা সচিব লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আলী এইসায়ের সঙ্গেও বৈঠক করেছেন। এছাড়া ইরানের উপপ্রতিরক্ষা মন্ত্রী দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতা শক্তিশালী করার উপায় নিয়ে পাকিস্তানের বিমান বাহিনী প্রধান ও নৌবাহিনীর উপপ্রধানের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। উত্তর কোরিয়ার সেনা রাশিয়ার পক্ষে লড়ছে কিনা নীরব মস্কো। উত্তর কোরিয়ার সেনারা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে রাশিয়ার সেনাবাহিনীর সাথে লড়াই করছে কিনা সে বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন ক্রেমলিন। এর আগের দিন ইউক্রেন দাবি করেছিল তারা পিয়ংইয়ংয়ের সেনাবাহিনীকে ক্ষয়ক্ষতির মুখে ফেলেছে। পশ্চিমা বিশ্ব, ইউক্রেন এবং দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে উত্তর কোরিয়া রাশিয়ার 10,000-এর বেশি সৈন্য পাঠিয়েছে, যারা কিয়েভের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার বলেছেন, রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চলে এই সৈন্যরা লড়াইয়ে যুক্ত হয়েছে। তিনি বলেন, বর্তমানে উত্তর কোরিয়ার সেনারা
রাশিয়ার ভূখণ্ডে অবস্থান করছে, বিশেষত কুরস্ক অঞ্চলে। তাদের সংখ্যা প্রায় 11,000। এর মধ্যে কিছু সৈন্য ইউক্রেনীয় সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করেছে এবং তার ক্ষতির শিকার হয়েছে। এ বিষয়ে শুক্রবার ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভকে প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, এই প্রশ্ন সরাসরি বিশেষ সামরিক অভিযানের সঙ্গে সম্পর্কিত, তাই এটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ করা উচিত। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সাধারণত এ ধরনের প্রশ্নের উত্তর দেওয়া হয় না। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা বারবার উত্তর কোরিয়ার সেনারা রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে এমন অভিযোগ অস্বীকার করতে অস্বীকৃতি জানিয়ে আসছেন। এদিকে জেলেনস্কি পশ্চিমা সমর্থকদের প্রতি আরও সমর্থন বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি এ পরিস্থিতিকে বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছেন। সম্প্রতি রাশিয়ার আইন প্রণেতারা উত্তর কোরিয়ার সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করেছেন। সেই চুক্তি অনুসারে কোনো দেশে রাশিয়া উত্তর কোরিয়ায় বহিঃশক্তির হামলা হলে এক পক্ষ অন্য পক্ষকে তাৎক্ষণিক সামরিক সহায়তা প্রদান করবে। যুদ্ধাপরাধ করার দায়ে অবিলম্বে ইহুদিবাদী অপরাধীদের বিচার করতে হবে, ইরানের বিচারমন্ত্রী আমিন হোসেইন রাহিমি বলেছেন। ফিলিস্তিনি ও লেবাননি শিশুদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ করার দায়ে অবিলম্বে ইহুদিবাদী অপরাধীদের বিচার করতে হবে। তিনি কলম্বিয়ার রাজধানী বোগোটায় শুক্রবার শিশুদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রথম আন্তর্জাতিক মন্ত্রী পর্যায়ের সম্মেলনে দেয়া বক্তব্যে এ আহ্বান জানান। রাহিমি ইরানের শিশু অধিকার বিষয়ক জাতীয় সংস্থার চেয়ারম্যানেরও দায়িত্ব পালন করেছেন। গাজা ও লেবাননের হাজার হাজার শিশুর শরণার্থীতে পরিণত হওয়া, নিখোঁজ হওয়া ও গণহত্যার শিকার হওয়ার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেন এই ইরানি মন্ত্রী। তিনি বলেন, ইহুদিবাদী সেনাদের এই অপরাধযোগ্য শিশু অধিকার কনভেনশনের চরম লঙ্ঘন এবং সবচেয়ে গুরুতর সহিংসতার একটি স্পষ্ট উদাহরণ। রাহিমি বলেন, শিশুদের উপর ইহুদিবাদী ইসরায়েলের এই সহিংস ও পাশবিক আচরণ বন্ধ করার আহ্বান জানাচ্ছেন ইরান। গাজা ও লেবাননের নিরপরাধ শিশুদের বিরুদ্ধে ইসরায়েলের চলমান বর্বরতাকে যুদ্ধ অপরাধ হিসাবে চিহ্নিত করার জন্য সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলোর প্রতি আহ্বান জানান ইরানের বিচারমন্ত্রী। তিনি আরও বলেন, ফিলিস্তিনি ও লেবাননের শিশুদের বিরুদ্ধে সহিংসতা চালানোর দায়ে ইহুদিবাদীদেরকে জবাবদিহি করার জন্য সকলের সচেষ্ট হওয়া উচিত। ইরানের বিচারমন্ত্রী গাজা ও লেবাননে ইসরায়েলি আগ্রাসনের ফলে শিশুদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে একটি বিশেষ টাস্কফোর্স গঠনেরও আহ্বান জানান। গাজায় ইসরায়েলি গণহত্যায় নিহতদের 70% নারী ও শিশু, বলেছেন জাতিসংঘ। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের চলমান গণহত্যা অভিযানে নিহতদের শতকরা প্রায় 70% নারী ও শিশু বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তর OHCHR। 2023 সালের নভেম্বর থেকে 2024 সালের এপ্রিল পর্যন্ত সময়ে গাজায় নিহতদের উপর তৈরি করা 32 পৃষ্ঠার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, শতকরা প্রায় 80% হতভাগ্য ব্যক্তি নিহত হয়েছেন ইসরায়েলি হামলায় আবাসিক ভবনগুলো চাপা পড়ে। এদের মধ্যে শতকরা 44% শিশু ও 26% নারী। গাজায় নিশ্চিতভাবে নিহত শিশুদের বেশিরভাগের বয়স 5 থেকে 9 বছর বলে প্রতিবেদনে জানানো হয়েছে। জাতিসংঘের পর্যবেক্ষকরা গাজায় সবচেয়ে কম বয়সী যে শিশু নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার বয়স ছিল মাত্র 1 দিন। এছাড়া সবচেয়ে বয়স্ক ব্যক্তি ছিলেন 97 বছর বয়সী একজন নারী। গতকাল শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য তুলে ধরে OHCHR জানিয়েছে, এই ঘটনাকে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের একটি পদ্ধতিগত উদাহরণ হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং এই বিষয়ে যথাযথ তদন্তের আহ্বান জানানো হয়েছে। এই পরিস্থিতিতে গাজায় আন্তর্জাতিক মানবিক আইনের মৌলিক নীতিগুলো উপেক্ষিত হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্ক। তিনি বলেছেন, আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘনের বিষয়ে একটি ন্যায়সঙ্গত ও নিরপেক্ষ বিচারিক প্রতিষ্ঠানের মাধ্যমে যথাযথ তদন্ত হওয়া অত্যন্ত জরুরি।
সেই সঙ্গে এই সময়ে সমস্ত প্রাসঙ্গিক তথ্য প্রমাণ সংগ্রহ ও সংরক্ষণ করা উচিত।